রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। পশ্চিমবঙ্গে যে সমস্ত কুমড়ো গোত্রের সবজির চাষ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো ঝিঙে। এটি একটি গরমের জনপ্রিয় সবজি। নদিয়া জেলার রানাঘাট ১ নম্বর ব্লকের প্রগতিশীল কৃষক সরঞ্জিত বিশ্বাস তার ১ বিঘা জমিতে ঝিঙে চাষ করেছেন। এই সবজিটির চাষ মাটিতে করেছেন। ঝিঙে চাষে তার অবলম্বন করা প্রযুক্তির বিষয়ে কৃষক বন্ধু জানালেন। আমি আমার ১ বিঘা ঝিঙের জমিতে চাষ করেছি এবং বীজ পোঁতার ১৫ দিন আগে জৈব সার দিয়েছি ৪ বস্তা, আর খোল আর জৈব সার নিয়ে ৪ বস্তা। তারপরে বীজটা লাগানোর ২ দিন আগে আমি চাষ দিয়েছি, সেখানে ১ বস্তা ডিএপি, ২৫ কেজি পটাশ এটা দিয়ে চাষ দিয়েছি। আবার চাষ দেওয়ার ২ দিন পরে আমি ১ বিঘা জমিতে আমার বীজ লেগেছে ৪০০ গ্রাম। ৪০০ গ্রাম বীজ লেগেছে। ওটা এবছরে আমাদের দাম ছিল ৩,০০০ টাকা কিলো। সেই হিসাবে ৪০০ গ্রামের দাম হচ্ছে ১২০০ টাকা। আর লেবার লেগেছে আমার লাগাতে, আর এই মাটি তৈরি লেবার লেগেছে ৩টে লেবার লেগেছে। আবার এই জমিটাকে খোঁড়া টেরা করতে ৪টে লেবার লেগেছে একদম কমপ্লিট করতে। এবছর তো এখনও ফসলটা আর কি আপনার তোলা আরম্ভ হয়নি এখনও। অন্য বার ১ বিঘে জমিতে আমাদের এখানে ৮০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে হাইস্ট আমার ১ বিঘে জমিতে। তো এবছরও এখনও যা গাছ টাছ আছে মনে হচ্ছে সেই লাভটাই থাকবে। আমার এই ঝিঙেটা একটু ওষুধটা বেশি লাগে, যে কারণে শীতের সময় তো, শীতের সময় আপনার নানা রকম ওষুধ, যেমন ফাঙ্গিসাইডটা বেশি দিতে হয়, তারপরে আপনার কুড়ে লাগা এসব ওষুধগুলো দিতে হয়। এসব ওষুধ দিয়ে আমাদের তোলা আরম্ভ হওয়া পর্যন্ত পুরো শেষ পর্যন্ত আমার ১৫,০০০ টাকা খরচ লাগবে তোলা শেষ পর্যন্ত, ওষুধ, সার এবং বীজ আর লেবার দিয়ে। গাছের বয়স অনুযায়ী আমরা প্রথম দিকে সারটা প্রথমেই আমরা বেশি করে মাটিতে দিয়েছি। প্রথমে আমরা ডিএপি, পটাশ আর আগে জৈব সারটা দিয়ে চাষ দিয়েছি। খোল দিয়েছি ১ বিঘে জমিতে ১ কুইন্টাল, আর জৈব সার ১ কুইন্টাল, আর ডিএপি দিয়েছি ১ বস্তা, আর পটাশ দিয়েছি ২৫ কিলো দিয়ে চাষ করা হয়েছে। তারপরে এটা আমার লাগানো হয়েছে কার্তিক মাসের ১৭ থেকে ১৯ তারিখের মধ্যে। বীজটা আমরা টাইকোগ্রামা দিয়ে শোধন করেছি। তারপরে অনেক বর্ষা গিয়েছে কিন্তু এখনও গুঁড়া পচাটা এটাও আমি দেখিনি। পরবর্তীকালে যে সারটা সেটা আমরা দেব মাঘ মাসের ১৫ তারিখ থেকে, যখন একটু গরম পড়বে। পরে আবার যখন গরম পড়বে, দুটো একটা ঝিঙে দেখা যাচ্ছে ২ তলা ৩ তলা হয়েছে, তারপরে আবার হচ্ছে সার দেবো ১ বিঘে জমিতে আমরা ৩০ কিলো ২০-২০-০১৩, ওর সঙ্গে ইউরিয়া, অল্প কিছু অনুখাদ্য যেমন বোরন, জিঙ্ক এইসব মিশিয়ে একটা গোড়াতে দিয়ে, গোড়াটা মাটিটা আলগা করে দিয়ে আবার গোড়াটা চাপিয়ে দিয়ে তখন জল দেব। তারপরে যখন জল দেওয়া হবে সেটা মাটি শুকালেই জল দিতে হবে, তখন যেটা গরমের আবহাওয়াটা এসে যাবে। এই ঝিঙেটা আপনার চৈত্র মাসের প্রায় শেষ পর্যন্ত হবে, বৈশাখ মাসে ১-২ তারিখে। তারপরে আমি জমিটাকে পরিষ্কার করে তুলে দিয়ে, এটা আমাদের নিচু এলাকা তো, আমাদের এখানে পাট চাষি হবে, আমরা পাট লাগাবো এবং পাটে অন্য কোনো সার দিলে হবে না, এমনিতেই পাট হয়ে যাবে। পাটে শুধু নিড়ানি বা এগুলো করতে হবে, তাছাড়া পাট এমনি পাট বুনলে, জল দিয়ে বুনলেই পাট হয়ে যাবে। বীজ লাগানোর পরেই যে বীজটা যখন বার হবে তার উপরে প্রথম যে রোগটা লাগে গোড়া পচা, তার জন্য আমরা বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, ম্যাঙ্কোজেব এসব ধরনের দিয়েই আমি কৃষি দপ্তরের সাহায্য নিয়ে আমরা যেটা বলে সেই মতন দিই। তারপরে ওটা দেওয়ার পর সাদামাছি থাকে, গাছে ডগা কুকড়ানো থাকে, সেগুলো সপ্তাহে পাল্টে বিভিন্ন ওষুধ পাল্টে দিলাম। ইয়েলো ট্রাপটা এবার আমি নতুনভাবে ব্যবহার করেছি, এটা কৃষি দপ্তরের সহযোগিতায়, এবং এটা দিয়ে আমি দেখছি সাদামাছি, জাপ পোকা ওতেই লেগে যাচ্ছে। যখন ঝিঙেটা যখন পুরো, এখন প্রথম দিকে কোনো ভিটামিন বা হরমোন দিলে হবে না, কারণ গাছ শীতের মধ্যে বেশি হয়ে গেলে গাছটা ক্ষতি হবে। যখন মাঘ মাসের শেষের দিকে যখন আসবে, বা মাঘ মাসের ১৫ তারিখের পরে যখন গরমটা একটু ভাব আসবে, একটু তাপমাত্রা বাড়বে, তখন আমরা এই ভিটামিন বোরনটা দিলে খুব ভালো হয়। কারণ ঝিঙে যেটা আমরা দেখি বেঁকে যাওয়া ঝিঙে, বোরনটা দিলে ৬০ ঝিঙে হবে, পরিষ্কার হবে। এবং পরবর্তীকালে আরও ভিটামিন আমরা দেওয়া হয়, যেগুলো গাছের ফুলজালি বেশি আনার জন্য। অনেক সময় জিঙ্কের ব্যবহার করতে হয়, কারণ শীতকালে তো জিঙ্কের ঘাটতিটা হয়। এটা তোলা আরম্ভ হলে পরে ১ দিন অন্তর তোলা পড়বে। আমার তো প্রথমে ১ বিঘে জমিতে ১ কুইন্টাল, ১ দিন অন্তর ২ কুইন্টাল করে ঝিঙে তোলা যায়। তারপরে এটা উঠানামা করে ৫০ কেজি পর্যন্ত চলে আসবে, আবার ১ কুইন্টাল ২ কুইন্টালে পৌঁছাবে।
মার্কেটে আমাদের এখানে মার্কেটে গতবার আপনার 20 থেকে 30-এর মধ্যেই বাজারটা ওঠানামা করেছে। বছর এখন নতুন নতুন উঠছে, এখন 40 টাকা বাজার, তবে এখন তো বেশি পরিমাণে হচ্ছে না, এখন 40 টাকা বাজার। এখন শীতকালীন ফুলের মধ্যে ডালিয়া এবং চন্দ্রমল্লিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ডালিয়া ফুলের কদর এখন বিভিন্ন বাজারে দেখতে পাওয়া যায়। বড় জাতের ডালিয়া ফুলের বাজারে বেশ ভালো চাহিদাই আছে। ডালিয়ার ভালো ফুল পেতে হলে সুসংহত পরিচর্যা প্রয়োজন। হাওড়া জেলার বাগনান ব্লকের ফুল চাষী সোমনাথ বেরা প্রতি বছরের মতো এবছরও এই মরশুমি ফুলটির চাষ করছেন। এবছর 10 কাঠা জমিতে ডালিয়া ফুলের চাষ করছেন তিনি। এই ফুল চাষের অভিজ্ঞতা সম্পর্কে অন্নদাতাকে জানালেন তিনি। আমি ডালিয়া ফুল 10 কাঠা জমি চাষ করেছি। চাষের পদ্ধতি হচ্ছে, এবছর যে ডালিয়া গাছটা তৈরি হয়েছে এর মূল রেখে আগের বছর আমরা নিজস্ব চারা তৈরি করে তবে আমরা এই ডালিয়া গাছটা রাখি। এই ডালিয়া গাছটা যখন এবছর মরে যাবে তার মূলটা তুলে নিয়ে গিয়ে আমরা একটা স্যাঁতস্যাঁতে জায়গায় রেখে দেবো। তো সেইখান থেকে একটুখানি গাছ বেরোবে, সেই গাছটা থেকে আমরা মাটিতে বসাবো। সেই বড় গাছটা হয়ে গেলে সেইখান থেকে ডগ কেটে নিয়ে আমরা একটা পাত্রে বালিতে ওইটা শিকড় আসার ওষুধ দিয়ে সেইটাকে আমরা রোপণ করব। সেইখান থেকেই আমাদের চারা উৎপত্তি হবে। সেই চারাটা থেকে এবার আমরা মূল জমিতে নিয়ে এসে মূল জমিটা যেভাবে তৈরি করতে হবে, প্রথমে 3-4টে চাষ দিয়ে দিতে হবে, জৈব সার দিতে হবে, কিছু রাসায়নিকও দিতে হবে, দিয়ে ভালো করে শিমকুচো দিয়ে আমরা মাদাটা কেটে ফেলি 5 ফো বাই 5 ফো দিয়ে। 10 কাঠা জমিতে এইভাবে বিভিন্ন রকম আমাদের ডালিয়া গাছ লাগানো হয়। ভিকুসবুদ্ধ আছে, মাদার টেরিজা আছে, হলুদ আছে, সাদা মা সারদা আছে, বিভিন্ন জাতের ডালিয়া গাছ আমরা লাগাই। আমাদের এখানে ডালিয়া গাছ খুব উন্নত মানের হয়। এই কারণেই আমাদের সামনে নদী, তো সেই জন্য হচ্ছে যে পলি এখানকার মাটি খুব উর্বর বলতে গেলে পলি পড়ে যায়। পলির কারণে আমরা সামান্য কিছু সার দিয়েই মোটামুটি আমরা ভালো গাছ উৎপন্ন করতে পারি। সেই জন্যে আমরা ফুল চাষটা বিগত আজ থেকে প্রায় 15-20 বছর করে আসছি, খুবই লাভবান হচ্ছে। প্রায় 10 কাঠা জমিতে 1 কুইন্টাল জৈব সার আমরা দিই, ফসফেট আমরা দিই কিলো 20, পটাশ দিই কিলো 5-6 দেওয়ার পরে জমিটা তৈরি হয়ে গেল। ভালো করে জমিটা লেভেল করে 5 ফো বাই 5 ফো মাদা কাটি শিমকুচো দিয়ে একটা মাদাতে 50 গ্রাম করে শিমকুচো দিয়ে মাদা কেটে চারা সারিকে সারি, যেমন 10 কাঠাতে 2000 গাছ, পাটকে বার 200 হয়তো ভিকুসবুদ্ধ লাগালাম, পাটকে বার তারপরে 200 হচ্ছে মাদার টেরিজা লাগালাম, 200 হচ্ছে মা সারদা লাগালাম, 200 হচ্ছে হলুদ। এইভাবে পাটকে বার সারিকে সারি আমরা লাগাই। এই যেমন ভিকুসবুদ্ধর গাছটা এটা হচ্ছে একটু বড় বা একটু ঝাঁকড়া হয়, সেই জন্য পাটকে বার কোনো গাছটা হয়তো লম্বা হয়ে শীঘ্র হয়ে যায়, কোনো গাছটা মা সারদা যেমন ছোট গাছ সেইটা এক সাইডে আমরা বসাই। এটা বসালে আমাদের সুবিধা হয় কাজ করতে, ডালপালা না ভেঙে যায়, সেই জন্য গুছিভাগি আমরা বেঁধে এই চাষটা করতে পারি। একটা গাছ ভেঙে যাওয়া মানে আমাদের অনেক ক্ষতি হয়। ধরুন ভিকুসবুদ্ধ একটা গাছে ডালিয়া প্রায় ধরে নিন 50-60 পিস হয়। চেরি ফুল আমরা লাগাই কিছুটা, তো চেরির সঙ্গে ডালিয়াও কিছু মালা গেঁথে আমরা গোড়ে মালা হিসাবে বিক্রি করি, বা লগনেতেও আমাদের ডালিয়া ফুল লাগে, লগনে খুব চাহিদা হয়। 10 কাঠা জমিতে 1010 টাকা খরচা হয়ে যায়। আর চারা বলুন, তারপরে সার বলুন, এমনি মাটি তৈরি বলুন, অনেক টাকায় খরচা হয়ে যায়। তো লাভবান হয় ধরুন এক পিস ডালিয়া বিক্রি করলে 2 টাকা 2.5 টাকা পিস হয়। একটা গাছে প্রায় ধরে নিন 150-200 টাকা করে আমরা পাই। এবার 10 কাঠা জমিতে 2000 গাছ বসাই, এবার সেই হিসাবে মোটামুটি 200 টাকা, একটা গাছে 200 টাকা দেয়, তো সেই হিসাবে 2000 গাছে যাওয়া হয় হিসাব করে সেটাই। এই ফুলটা যখনই পরিপূর্ণ হয়ে যাবে ফুলটা আমরা দেখে বুঝতে পারি, তো সেই জন্য বেশি কুঁড়ি তোলার দরকার নেই। এবার লগন হিসাবে ধরুন কালকে চাহিদা হবে, সেই জন্য আর তার আগের দিন আমরা একটু বেশি করে ভেঙেও নিয়ে যাই এবং এটা আমরা জগন্নাথ ঘাটে বিক্রি করি হাওড়া, ভালোই লাভ হয়। একদম ইচ্ছা মতো তোলা যায়। ধরুন আজকে কোনো অসুবিধে পড়ে গেলাম, তুলতে পারলাম না, শরীরে অসুস্থ হলো, এটা থাকলেও কোনো অসুবিধে নেই, আজ নয় কালকেও তোলা যাবে। বিশেষ করে আমাদের এই চন্দ্রপুর এলাকায় এত উন্নত মানের গাছ হয়, সেই জন্য এই লাঠি দিয়ে বাঁধতে হয়। কারণ এই এখন তো ঝড় জলের কোনো নেই, যখন পারে ঝড় জল হচ্ছে, কিন্তু সেই জন্য গাছপালা না, একটা ডাল ভেঙে যাওয়া মানে আমাদের একটা ডালে হয়তো 5-6টা কুঁড়ি হলো, সেই 5-6টা কুঁড়িটা আমি পেলাম না, আমার ক্ষতি হয়ে গেল। সেই জন্য আমাদের খোঁচা দিয়ে বাঁধতে হয়। আগাছা তো ধরতেই হয়, ধরুন 10 দিন 15 দিন ছাড়া ধরতে হয়। আর জল ছিঁচো প্রায় ধরে নিন 10-15 দিন দিতে হয়। তার সঙ্গে 2টো করে
হয়তো রাসায়নিকও ছড়িয়ে দিয়ে আমরা জল ছিঁচ দিই। আমার গাছ দেখে মোটামুটি রাসায়নিক সারটা বেশি দিই, যখন দেখতে পাচ্ছি যে গাছ বয়স্ক হয়ে যাচ্ছে আর হচ্ছে না, তখনই আমরা রাসায়নিক সারটা দিই। মূলত 2-3 বার আমরা রাসায়নিক সার দিই। তারপরের চাপানেও 10 কেজি, তারপরের চাপানে কিলো করে দিই রাসায়নিক সার। আমাদের এটা 60-65 দিন পরে আমরা ফুলটা তুলতে পাই এবং 2 মাস 3 মাস পর আমাদের ফুল এটা আমরা দেয়। আশ্বিন মাসের শেষের দিকে আমরা চারা রোপণ করি, প্রায় কার্তিক অঘ্রাণ পৌষ মাসের আধারি থেকে আমরা তুলতে শুরু করি এবং চৈত্র মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা এই ডালিয়া ফুল পাই ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারলে। তারপরে গাছে পোকামাকড় লাগলে তো আমরা ওষুধ ব্যবহার করি, ভিটামিন আছে, জৈব আছে। তারপর পোকামাকড় লাগলে আমরা পোকার কীটনাশক ওষুধ মারি, ছত্রাকনাশক ওষুধ মারি। ট্রিটমেন্ট তো আমাদেরকে করতেই হয়। বেশি চাহিদা ডিমান্ড আছে যে মাদার টেরিজা আর হলুদ, এইটাই ডিমান্ডটা একটু বেশি আছে। মাদার টেরিজাটা ফুলটা একটু টেম্পারটা বেশি, এই ফুলটা যদি ভালোভাবে রাখা হয় একদম 4-5 দিন 6 দিন থেকে যায়। আর লগন হিসাবে হলুদ ফুলটা খুব চাহিদা বেশি। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকরা আমাদের কাছে বিভিন্ন সময় যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। মুর্শিদাবাদ জেলার রানীনগর থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন তাপস দাস। তার একটি আমের বাগান আছে। তার বাগানের আম গাছে এখন ছোট ছোট আমের গুটি ধরেছে, আবার একটি গাছে মুকুল তথা পুষ্পমঞ্জরিগুলি গুচ্ছাকারে হয়ে গেছে। তা থেকে কোনো গুটি হচ্ছে না বলে জানিয়েছেন। এর প্রতিকার ব্যবস্থা সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আপনার কথা শুনে আমাদের মনে হয়েছে আপনার বাগানে আম গাছে অঙ্গ বিকৃতি তথা ম্যালফরমেশন রোগটির আক্রমণ ঘটেছে। আপনাকে এই রোগটির লক্ষণ ও প্রতিকার ব্যবস্থা সম্পর্কে অন্নদাতার বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। সাধারণত এই সমস্যাটি একসঙ্গে ছত্রাক ও কৃমি জাতীয় মাকড়ের আক্রমণে হয়, আবার গাছের আভ্যন্তরীণ গোলযোগের ফলে হতে পারে। আক্রান্ত গাছে মুকুল আসার পর উপমঞ্জরিগুলি একসঙ্গে একই জায়গায় গুচ্ছাকারে সজ্জিত থাকতে দেখা যায়। এদের রং সাধারণ পুষ্পমঞ্জরি থেকে বেশি সবুজ হয়। এর প্রতিটি উপমঞ্জরি খুব শক্ত ও ছোট আকারের হয়। এছাড়া পুষ্পমঞ্জরিটির ওজনও খুব ভারী, তাই ভারের জন্য এটি নিচের দিকে ঝুলতে থাকে। পুষ্পমঞ্জরিতে পুরুষ ফুলের সংখ্যা বেশি হয় এবং ফলের সংখ্যা প্রায় হয় না বললেই চলে। এই রোগটি প্রতিকারের জন্য প্রথম থেকে ব্যবস্থা অবলম্বন করতে হবে। আমের বাগান সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করা দরকার। প্রতি বছর 2 বার জৈব ও অজৈব সার সুষম মাত্রায় প্রয়োগ করতে হবে। একটি 10 বছরের পরিণত গাছে এই পরিমাণ সার প্রয়োগ করা যেতে পারে। কেঁচো সার বা খামার সার 100 কেজি, সর্ষে বা নিমখোল 10 কেজি, ইউরিয়া 1.5 কেজি, সুপার ফসফেট 1 কেজি 250 গ্রাম এবং মিউরেট অফ পটাশ 1 কেজি 250 গ্রাম। এই পরিমাণ সার 2 ভাগ করে আম পাড়ার পর একবার আর দ্বিতীয়বার এই সময় অর্থাৎ ফুল থেকে ফল তথা গুটি ধরা অবস্থায় প্রয়োগ করতে হবে। এই সার গাছের গোড়া থেকে কমপক্ষে 3 ফুট বাদ দিয়ে যতদূর পর্যন্ত গাছের শাখা ছড়িয়ে পড়েছে ততদূর পর্যন্ত জায়গায় সার ছড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। সার প্রয়োগের পর পরিমাণ মতো জলসেচ দিতে হবে। মুকুল আসার পর থেকে বাগান নিয়মিত পরিদর্শন করে দেখতে হবে গাছে এ রোগের আক্রমণ হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেক্ষেত্রে আক্রান্ত অংশ কেটে পুড়িয়ে ফেলতে হবে। তারপর কার্বেন্ডাজিম 1 গ্রামের সাথে ইথিয়ন 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এছাড়া মাকড় নিয়ন্ত্রণের জন্য ডাইকোফল 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে গাছের সব অংশে স্প্রে করতে হবে। এই পন্থাগুলি অবলম্বনের দ্বারা আমবাগান থেকে আশানুরূপ ফলন পাওয়া যাবে, সেই সঙ্গে ফলের গুণগত মানও বৃদ্ধি পাবে। এই মরশুমের একটি অন্যতম ডাল শস্য হলো ছোলা। উচ্চ ফলনশীল জাত নির্বাচন করে বিজ্ঞানসম্মত পরিচর্যা করলে ছোলার ভালো ফলন পাওয়া সম্ভব। বর্তমানে ছোলার বৃদ্ধি দশা চলছে। ছোলার এলাকা বৃদ্ধি এবং ছোলা চাষের উন্নত প্রযুক্তির বিষয়ে জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হিদহুইদ উল্লাহ। ডাল শস্য চাষগুলোর মধ্যে ছোলা চাষই মুখ্য জায়গা অধিকার করে আছে। তো আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গার উভয়বর্তী অঞ্চল, তাছাড়াও শুষ্ক অঞ্চল যেমন আমরা বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম, এদিকে আপনার মুর্শিদাবাদ, এই সব জায়গাগুলোতে ভালো ছোলা চাষ হয়। ছোলা চাষ করার জন্য আমাদের প্রথমে বীজটাকে শোধন করতে হবে, আর রাইজোবিয়াম কালচার দিয়েও টিকাকরণ করতে হবে। আর জমিটা যাতে খুব ভেজা না থাকে, স্যাঁতস্যাঁতে না থাকে, জমিটা একটু শুষ্ক শুষ্ক ভেজা যেন থাকে, তাহলে কিন্তু এই জার্মিনেশনটা ভালো হয় এবং রোগ পোকার
হাত থেকেও মুক্তি পেতে পারি। আমাদের বিঘা পিছু যেটা দেশি টাইপ সেই ছোলার বীজের হার 6.5 থেকে 7 কেজি। এর বেশি যদি আমরা দিয়ে থাকি গাছ খুব ঘন হয়ে যাবে এবং ফলন কমে যাবে। কাবুলির কিন্তু আমাদের এই বীজের হার তুলনামূলকভাবে আমরা একটু কম রাখি, 5 থেকে 6 কিলো দিলেও আমাদের কাবুলির জন্য যথেষ্ট। জমি প্রস্তুতি করার সময় আমরা রাসায়নিক সার দিই এবং গোবর সার যদি সম্ভব হয় তাহলে গোবর সারও দিতে পারি। আমরা 7.5 বিঘার জমির জন্য আমরা 20 কেজি নাইট্রোজেন দিই, আর হচ্ছে যে 40 কেজি ফসফরাস আর 40 কেজি পটাশ। রাইজোবিয়াম যেহেতু এটাতে দিতে হয়, এটা বীজ শোধন করেও দিতে পারি বা গোবর সারের সঙ্গে মিশিয়ে জমিতে দেওয়া যেতে পারে। যদি ভালো ইনোকুলেট হয়ে থাকে তাহলে গাছের বাড়ান্ত ভালো হয়, নাইট্রোজেন ফিক্সেশনটাও ভালো হয় এবং বৃদ্ধি ভালো হয়। আমাদের যদি খুব ভারী মাটি হয় তাহলে জলের সাধারণত প্রয়োজন পড়ে না জীবদ্দশায়। আর যদি শুষ্ক অঞ্চলে যদি হয়, যেখানে মাটিতে বালির পরিমাণ বেশি বা কাঁকুড়ে ভাগ আছে, সেখানে কিন্তু জল মাটিতে ধরে রাখার ক্ষমতা কম থাকে, সেখানে 2 থেকে 3টে জলের সেচের প্রয়োজন হয়। যখন আমরা ছোট ছোট পড বা সুটি বাঁধা শুরু করছে তখন সেচ দেওয়া যেতে পারে, বা ফুল আসার আগে আমরা সেচ দিতে পারি। এই আগাছা নিয়ন্ত্রণের জন্য আমরা 20 থেকে 25 দিনের মাথায় যদি আমরা একটা মাটিকে নিড়ান দিয়ে হালকা করে দিই, আমরা খুশিয়ে দিই, তাহলে কি হয় যে আগাছাও নিয়ন্ত্রণ হলো এবং মাটিতে থাকা ছত্রাক সূর্যালোকের উপস্থিতিতে সেগুলো মরে যায়, অনেকটাই কন্ট্রোল হয়। গাছের রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য আমরা যদি কোনো পেস্টিসাইড ব্যবহার করি, তাছাড়াও জমিতে যদি আমরা মাঝে মধ্যে যদি আমরা টি স্ট্যান্ড বা হচ্ছে একটা ডাল এইরকম যদি টি বানিয়ে আমরা পুঁতে দিই মাঝে মধ্যে বাঁশ বা কাঠি দিয়ে, তাহলে এখানে পাখি বসে, সেই পোকাগুলো খেয়ে নেয়। ছোলার যে পড বোরার এক ধরনের পোকা, সেটাকে কন্ট্রোল করার জন্য বাজারে যে ধরনের পেস্টিসাইড আছে সেগুলো আমরা ব্যবহার করে সেগুলো কন্ট্রোল করতে পারি। তাছাড়াও আমরা ফেরোমন ট্যাপ ব্যবহার করতে পারি। আরও বায়ো পেস্টিসাইড বাজারে এসছে, সেগুলো ছোলার জন্য খুব কার্যকরী। ছোলার যে মুখ্য রোগটা সেটা হচ্ছে কলার রট। এই রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য বীজ শোধন, এটা একটা বললাম। আর পরবর্তী ক্ষেত্রে যদি অসুখটা চলে আসে তখন আমরা কবচ, ব্যাবিস্টিন, যেগুলো হচ্ছে কার্বেন্ডাজিম, ম্যানকোজেব, এ ধরনের রাসায়নিক এগুলো দিয়েও কিন্তু শুষ্ক পচা রোগ এটাকে নিয়ন্ত্রণ করা যায়। 10 থেকে 15 দিন অন্তর অন্তর আমরা 3 বার যদি আমরা ব্যবহার করি তাহলে এই অসুখ থেকে নিরাময় হতে পারে। আমরা যদি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে যদি বন্যা হয় বীজটা, তাহলে আমরা মার্চ মাসের শেষের দিকে এটা হারভেস্ট করতে পারি। আর এটা বিঘা পিছু ফলন আশা করা যায়, যদি ভালো জমিতে গাছ থাকে, কোনো রোগ পোকা না থাকে, তাহলে 3 থেকে 4 কুইন্টাল ফলন আশা করা যেতে পারে। রোদ্রে ভালো করে শুকিয়ে এটা রাখা যায়। এখন বিভিন্ন পদ্ধতি চলে এসছে, যেমন জিরো সিড ড্রিল, লাইন সোয়িং পদ্ধতি। এগুলোতে করলে কি হচ্ছে যে গাছে রোগ এবং পোকার পরিমাণ কম থাকে এবং আমাদের অন্তর্বর্তী পরিচর্যাও সুবিধা হয়। গাছ থেকে গাছের দূরত্ব আমরা সাধারণত ছোলার জন্য, দেশি ছোলা যেটা, সেটা 30 লাইন থেকে লাইনের দূরত্ব, এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 10 সেন্টিমিটার। এবং কাবুলি ছোলার জন্য যেহেতু গাছটা খুব বড় হয়, এই জন্য গাছ থেকে গাছের দূরত্ব হবে 45 সেন্টিমিটার, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে 50 সেন্টিমিটার। ধানের পরে যদি আমরা বছরে একটা রবি ফসল হিসাবে যদি ছোলাটাকে চাষ করি, তাহলে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায়, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। তাছাড়াও মাটিতে অন্যান্য জীবাণুর পরিমাণ কিন্তু বাড়ে, উপকারী জীবাণু। যদি আমরা ছোলা চাষ একটা করি বা অন্যান্য ডাল শস্য যদি আমরা করি, তাহলে মাটিতে উর্বর শক্তি বৃদ্ধি পায়। এবং সারা বছরে যে শস্য পর্যায়ে আমরা রাখি, ধানের পরে গম বা ধানের পরে ডাল, তাহলে মাটির যে নিউট্রিয়েন্ট বা হচ্ছে খাদ্যের পুষ্টির যে সমতা সেটা বজায় থাকে, সেটা মাথায় রাখতে হবে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে, জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।